নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারেন, একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়। শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন মানসিকভাবেও যদি বিধ্বস্ত থাকেন, মানসিক যদি কোনো প্রবলেমস থাকলে সেটা নিয়েও আপনারা আলোচনা রাখতে পারেন। অবশ্যই ডাক্তারবাবুরা আপনাদের সঙ্গে সেইভাবে একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে রোগমুক্ত জীবন ফিরে পাওয়া যায়, সব কিছু কিন্তু আপনাদের আলোচনার মাধ্যমে অনেকটা পৌঁছে দিচ্ছেন। এবং আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সেই প্রপার ডায়াগনোসিসটা আপনারা পাচ্ছেন এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা একটা সুন্দর সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পান এবং আপনারা ভালো আছেন। সবচেয়ে বড় কথা, কিভাবে একটা সুস্থতার জায়গা তৈরি হয়, তার কারণ এখানে বিভিন্ন রোগের চিকিৎসা হয়। সে আপনারা সামান্য একটা ছোট রোগ থেকেও বড় রোগের চিকিৎসা হয় এবং তার সঙ্গে তো আপনারা জানেন ক্রনিক চিকিৎসা এবং দীর্ঘদিন ধরে যেই রোগগুলো আমরা পুষে থাকি বা আমাদের শরীরে ইনটেক করে সেটাই আমাদের রোগ একটা বাসা তৈরি করে, সেই জায়গা থেকেও কিন্তু মানুষ বেরিয়ে এসেছে এবং এনবিপির প্রত্যেকটি ডক্টর সেইভাবে কিন্তু তাদের এই সুন্দর চিকিৎসার মাধ্যমে তা একটা অসাধারণ একটা রেজাল্ট পাচ্ছেন এবং একটা সুস্থতার জায়গা তৈরি হয়েছে। তারপর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু কলকাতার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ নয়, কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং পৃথিবী অর্থাৎ বিদেশের বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে হয়তো আপনারা নতুন করে এটা শুনছেন না বা জানছেন না, আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে হয়তো আপনারা অনেকটাই অবগত। এখন যেটা হলো একেবারে ন্যাচারাল ওয়েতে একবার প্রাকৃতিক ভেষজগুণ সমৃদ্ধ এবং ভেষজগুণ দ্বারা সেই ঔষধগুলো তৈরি হয়, যার কোনো কেমিক্যালস নেই, রাসায়নিক পদার্থ মিশ্রিত নয় একেবারে, সেটা আপনারা জানেন। এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা সাইড এফেক্ট তৈরি হয়, সেই জায়গা একেবারেই নয়। তার সঙ্গে তো অপারেশন নয় একেবারেই, বিনা অপারেশনে কিন্তু আপনি একটা সুস্থতার জায়গা তৈরি হতে পারছে এবং বিভিন্ন ক্রিটিক্যাল রোগ নিয়ে মানুষ আসেন এবং তারা সেই রোগ মুক্ত একটা জীবন খুঁজে পায় এবং ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা কিন্তু সেইভাবে কাজ করছেন এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। আমাদের প্রতিদিনে বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আজকেও একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা রেখেছি, যেটা নিয়ে হয়তো অনেকবারই আলোচনা হয়েছে, তবু এই আলোচনার হয়তো শেষ নেই। ডায়াবেটিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডায়াবেটিস বা সুগার এই রোগটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। শুধুমাত্র এখন আর সেই বড় এজেড পার্সনদেরই যে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে তা নয়, একেবারে ছোট ছেলে মেয়েরাও হয়তো এই রোগের আক্রান্ত হতে চলেছে বা হচ্ছে। এই যে কেন হচ্ছে এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা আজকে রাখছি। তখন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আসুন আমরা একটু জেনে নিই কীভাবে আমরা এই রোগটি থেকে আমরা রোগটি কীভাবে প্রিভেন্ট করব, প্রতিরোধ করব, যাতে আমাদের কোনোভাবে আক্রান্ত না হই এবং একটা রোগমুক্ত, অবশ্য ডায়াবেটিস রোগমুক্ত জীবন আমরা যেন ফিরে পাই, সেই নিয়ে আমরা আলোচনা রাখছি। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে আমাদের যে বিশেষ আলোচনাটা রেখেছি ডাক্তারবাবু, যেটা হলো ডায়াবেটিস বা সুগার, যেটাকে আমরা সবাই জানি সাইলেন্ট কিলার হিসাবে একটা ঘাতকের মতো কাজ করে, আমাদের শরীরের অর্গানগুলোকে আস্তে আস্তে একটু একটু করে ক্ষতিগ্রস্ত করে। আমরা এই ট্রিটমেন্টটা, এই আলোচনাটা আমরা আজকে রাখছি, এর সিমটমগুলো জানবো এবং কিভাবে আগে থেকে আমরা বুঝবো রোগটি সম্পর্কে। দেখুন, প্রথম কথা হচ্ছে এটা যেহেতু সাইলেন্ট কিলার, এটা আমরা কিন্তু আগে থেকে বুঝতে পারি না বা এটা কোনো কিন্তু আমাদেরকে আগে থেকে ওয়ার্নিং দেবে না যে এখন সুগার হতে পারে। ঠিক আছে, আমরা যখন জানতে পারি তখন অলরেডি আমরা হয়তো যাদের এই প্রবলেমটা থাকে তারা হয় প্রি ডায়াবেটিক হয় অথবা ডায়াবেটিক হয়। আমরা মেইনলি কথা বলছি টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে একটা লাইফস্টাইল ডিজিজ হিসাবে ধরে নেওয়া হয়েছে এবং এটা সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে একটু প্রাপ্তবয়স্কদেরই হয় এবং মোটামুটি ধরুন 35-40 বছরের পর থেকেই দেখা যায়। তো এই যে ডায়াবেটিসটা, এটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে ব্লাডের মধ্যে যে সুগারের মাত্রাটা বেড়ে যায়। একটা স্ট্যান্ডার্ড আমাদের মাত্রা থাকা উচিত আমাদের ব্লাডে কতটা সুগার থাকবে। নর্মালি জেনারেলি বলা যায় যে ওটা যদি আমরা দেখি যে প্রত্যেক 1 লিটার আমাদের ব্লাডের মধ্যে 1 গ্রাম করে সুগার থাকা মানে হচ্ছে ওটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, এবার তার জন্য কিছু প্যারামিটার দিয়ে দেওয়া হয়, যে বলা হচ্ছে 110 অবধি নর্মাল ফাস্টিংয়ে,
পিপি 140 অবধি নর্মাল। তো এই কন্ডিশনগুলো দেখা যায় যে যখন কারো অন্য কোনো অসুখ নিয়ে যাচ্ছে মানুষ, তখন কিন্তু মানুষের ব্লাড টেস্ট করতে যখন ডাক্তারবাবুরা দেয়, তখন আরও 5টা টেস্টের সাথে যখন এই টেস্টটাও দেয়, তখন দেখা যায় যে তার মধ্যে ওই সুগারের সমস্যাটা আসছে এবং ব্লাডে বেশি সুগার। তার মানে কি নর্মালের থেকে বেশি, সেটা প্রি ডায়াবেটিক হতে পারে, মানে ধরুন 140 ধরলাম এবং ওটা 180 ধরলাম পিপিটা। এরপরে যে কন্ডিশনটা আসে তখনই বলা হয় যে ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিকে কিন্তু আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট শুরু করে দেওয়া উচিত এবং তখন ওষুধ দেওয়া হয় না, কারণ লাইফস্টাইল ম্যানেজমেন্ট করলেই আস্তে আস্তে সুগারের লেভেলটা নর্মাল থাকা শুরু হয়ে যায়। যদি দেখা যাচ্ছে যে কেউ ওটা মানলো না বা কেউ জানতেও পারলো না, দেখা যাচ্ছে ডায়াবেটিস বেড়ে মানে ফাস্টিং বেড়ে মোটামুটি দেখা যাচ্ছে 40-এর ওপরে চলে যাচ্ছে, 50-60 হয়ে যাচ্ছে, আর পিপি সুগার দেখা যাচ্ছে যে 180 190 এরকম চলে যাচ্ছে, তাহলে ওই কন্ডিশনে তখন কিন্তু ওষুধ দিতে বাধ্য। এবার যে ওষুধগুলো দেওয়া হয়, সেই ওষুধগুলো মডার্ন মেডিসিনে যে ওষুধ দেওয়া হয় সেগুলো হচ্ছে কি সিমটোমেটিক রিলিফ। কি হয়, আমাদের শরীরে যখন আমরা খাদ্য খাবার খাই তার মধ্যে যখন চিনি আছে, যেগুলো শর্করা আছে, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো, ওটা যখন আমাদের ব্লাডে যায় সুগারটা বা গ্লুকোজটা, তখন আমার প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে আমার শরীরে, সেই প্যানক্রিয়াস থেকে একটা জায়গা থেকে তৈরি হয়, কিছু সেল থেকে তৈরি হয় আমার ইনসুলিন। ইনসুলিন একটা কিন্তু আমাদের হরমোন। ইনসুলিনটাও তখন কিন্তু ব্লাডে চলে যায়। ব্লাডে গিয়ে কি করে, ও সুগারটাকে ধরে, সুগারগুলোকে ধরে ধরে আমাদের সেলের ভিতরে ট্রান্সফার করে, মানে কোষের ভিতরে ট্রান্সফার করে। যখন কোষের ভিতরে ট্রান্সফার করে তখন কোষগুলো কি করে, ওইটাকে ব্যবহার করে রান্না হিসাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করে কোষগুলো বেঁচে থাকে এবং কোষের যা যা ফাংশন সেই ফাংশনগুলো করে। আমাদের শরীরের প্রত্যেকটা জীবিত কোষই কিন্তু এইভাবেই কাজ করে। এইবার কি হয়, যখন আমাদের খাদ্য খাবার ধরন ঠিক নেই বা আমাদের দেখা যাচ্ছে ব্লাডে যতটা সুগার যাচ্ছে তত পরিমাণে কিন্তু আমাদের ইনসুলিন তৈরি হচ্ছে না, কারণ আমার প্যানক্রিয়াসটা খারাপ হয়েছে বা গন্ডগোল হয়েছে। তখন কি হবে, প্রথম প্যানক্রিয়াস আরও জোর দিয়ে খুব কষ্ট করে আরও বেশি বেশি করে ইনসুলিন তৈরি করার চেষ্টা করবে, যাতে ব্লাডে যত চিনি আছে নর্মালের থেকে বেশি সেটা পুরোটাকেই সে কাজে লাগাতে পারে সেলের ভিতরে প্রবেশ করিয়ে। কিন্তু দেখা যায় এই যে জোর করে করে কাজ করতে করতে আস্তে আস্তে প্যানক্রিয়াসের ক্ষমতা আরও কমে যায়। তখন কি হয়, প্যানক্রিয়াসের মধ্যে মানে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি হয়, পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না। এবার এটা গেল। আবার অনেক সময় কি হয়, যে ইনসুলিনটা আছে সেটা যে সুগারটাকে নিয়ে সেলের ভিতরে প্রবেশ করাচ্ছে, সেলগুলো ইনসুলিনকে অ্যালাউ করে না ওই কাজটা করা, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স বলে আমরা বলি। এইরকম কন্ডিশন যখনই হবে, ব্লাডের টেস্ট করালে দেখা যাবে ব্লাডের মধ্যে চিনি মাত্রাটা বেশি, তখনই আমরা বলি যে তার সুগার বেড়ে গেছে বা তার ডায়াবেটিস হয়েছে। এই যে ব্যাপারগুলো মানুষ কেন বুঝতে পারে না, কারণ কিছু সিমটম থাকে, খুব সাধারণ সিমটম, তার মধ্যে কি থাকে, যে মানুষের বারে বারে পেচ্ছাপ পাচ্ছে। একটা মানুষের বেশি জল খেলেও দেখি অনেক সময় পেচ্ছাপ পায়, তারপরে সে বুঝতে পারে না বা মাথা থেকে বেরিয়ে যায়। আবার কি হতে পারে, যে তেষ্টা পাচ্ছে, অনেক সময় আমাদের গরমকালেও খুব বেশি তেষ্টা পায় বা বেশি একটু পরিশ্রম করলেও তেষ্টা পায়, আমরা ওগুলো নজর করতে পারি না। তারপর অনেক সময় কি হবে, যে দেখা যাবে যে ওজন কমা শুরু করেছে, হট করে ওজন কমছে। এবার হট করে ওজন কমাটা মানুষ সব সময় হয় না, কিন্তু দেখা যায় হট করে ওজন কমছে, কারণ আমাদের শরীর ঠিকমতো জ্বালানি পাচ্ছে না শরীরকে চালানোর জন্য। আবার আরেকটা কি হবে, যে দেখা যাবে এগুলোর সাথে কি হবে, খুব খিদে বেড়ে যাচ্ছে। আগে এরকম এত খিদে পেত না, কিন্তু খিদে বেড়ে যাচ্ছে। এই সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে সচেতন করছি, তার জন্যই বলছি, এই সিমটমগুলো যদি আপনার থাকে আর আপনি জানেন না আপনার সুগার হয়েছে কিনা, তবে একবার টেস্ট করিয়ে নেবেন। আরেকবার বলে দিই, কি খুব বারে বারে পেচ্ছাপ হচ্ছে, খুব তেষ্টা পাচ্ছে, জল খেতে খুব বারে বারে ইচ্ছে করছে, মানে এটা রেগুলার, একদিন না, রেগুলারই হচ্ছে, তারপরে হঠাৎ করে ওজন কমা শুরু করলো। আরেকটা কি হচ্ছে, যে আপনার ইয়েটা বেড়ে যাচ্ছে, মানে
খিদেটা কিন্তু খুব বেশি বেড়ে যাচ্ছে। আগে হয়তো এতটা খাবার খেতেন না আপনি, কিন্তু এখন মনে হচ্ছে খেয়ে উঠেছেন, আবার একটু পরে মনে হচ্ছে আবার একটু খাই। রাত্রে ঘুম থেকে উঠেছেন টয়লেট করতে, মনে হচ্ছে এবার একটু কিছু খেলে ভালো হয়, খিদে পেয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনার চান্সেস আছে যে আপনার সুগারটা বেড়ে যাচ্ছে ব্লাডে। আমরা অবশ্যই বিষয় জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। বলুন কি সমস্যা, বলুন। সমস্যা হচ্ছে মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন দেখি মানে পায়ের গোড়ালিতে প্রচুর পরিমাণে যন্ত্রণা করে, তারপর আস্তে 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 মানে ঠিক যখন একটু হাঁটাচলা করি তারপরে ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনার এটা কি গোড়ালিতে যন্ত্রণাটা করছে তার মানে ঘুম থেকে ওঠার পর থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারাদিনে? তারপর আচ্ছা, এটা ব্যাপারটা আমি আগে বলে দিই, এমনি কোনো তো কোথাও চোট টোট পাননি তো? না। আচ্ছা, শুনতে থাকুন বলছি। দেখুন ব্যাপারটা কি হয় যে আমাদের রাত্রেবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের নড়াচড়াটা খুব কমই হয়, যেহেতু আমরা ঘুমে অচৈতন্য থাকি, ঠিক বুঝতে পারি না বা কোনো প্রয়োজন পড়ে না, তার জন্য আমরা কিন্তু বেশি নড়াচড়া করি না। আর করলেও কি একাত থেকে ওকাত, ওকাত থেকে একাত, যখন একটু ঘুমটা হালকা হতে থাকে। এবার রাত্রে ধরুন 8 ঘন্টা 9 ঘন্টা আমাদের একইভাবে পায়ের বা শরীরের যে কোনো অংশ যদি থাকতে থাকে তাহলে ওই জায়গাটা কিন্তু স্টিফ হয়। এবার সকালবেলা কি হচ্ছে, সকালবেলা যখনই ঘুম থেকে উঠছেন আপনার ওই জায়গাটা, যখনই আপনি হাঁটতে যাচ্ছেন, হাঁটতে গেলে আপনার অ্যাঙ্কেল জয়েন্টেও গোড়ালিতেও কিন্তু মুভমেন্ট হবে, আপনার হাঁটুতেও মুভমেন্ট হবে, আপনার কোমরেও মুভমেন্ট হবে। একবার চেষ্টা করে দেখুন হাঁটতে, তাহলেই বুঝতে পারবেন 3টের মধ্যেই মুভমেন্ট হয়। ঠিক আছে, এইবার কি হচ্ছে, যখনই আপনি গোড়ালিটা ফেলে হাঁটতে যাচ্ছেন ওই জায়গাটা শক্ত হয়ে থাকছে, মুভমেন্টটায় একটু প্রবলেম হচ্ছে। এইটা কিন্তু কোনো যদি আপনি চোট আঘাত না পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনার কোনো ভেতরে একটা ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, এটা হতে পারে, বা ভিতরে এমন কিছু একটা হচ্ছে যার জন্য আপনার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। জেনারেলি কি হয়, স্টিফনেসটা তখনই আসে যখন পা ফোলে অথবা জয়েন্টের মধ্যে যে আমাদের তেলটা থাকে, ঠিক আছে, সেই ফ্লুইডটা আস্তে আস্তে কমছে। তো এর জন্য আপনার কি করতে হবে, আর এবার ঠিক হয় কেন, যখনই আপনি মুভমেন্ট করা শুরু করলেন, আপনি যত বেশি নড়াচড়া করছেন তত ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, এবং এই ব্লাড সার্কুলেশনটা বাড়তে বাড়তে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আপনার ওই ব্যথাটা কমছে আর জয়েন্টের স্টিফনেসটাও কমছে। এইটা আপনি কি করবেন, কয়েকদিন ধরে কি করুন, একটা পাত্রে ঠান্ডা জল রাখুন, একটা পাত্রে গরম জল রাখুন, ঠান্ডা জলে পাটা চোপাবেন 2 মিনিট, তুলে নিয়ে আবার গরম জলে 3 মিনিট, আবার 2 মিনিট রাখবেন ঠান্ডা জলে, আবার গরম জলে 3 মিনিট, এইভাবে করে করে 5-7 বার করবেন, দিনে 2 বার। দেখবেন আস্তে আস্তে আপনার ব্লাড সার্কুলেশনটা বেশি ভালো হতে থাকবে। রাত্রে শোয়ার সময় একবার, ঘুম থেকে উঠে স্নান টান করে একবার, বা ব্রেকফাস্ট করার পর একবার, এইভাবে করে করুন, দেখবেন প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা, যেহেতু আপনার বয়সটা খুব বেশি না। কিন্তু যদি দেখছেন আপনি এটাও করে 5-7 দিন করার পরেও আপনার কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হেল্পলাইন নাম্বারটা নিয়ে নিন, এসে আমাদের সাথে কথা বলুন। ডাক্তারবাবুদের কাছে ট্রিটমেন্ট আছে, প্রপার ট্রিটমেন্ট করলে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। আমি হেল্পিং নাম্বারটা একবার বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা জেনে যাচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যেই রোগ বা যেই ডিজিজটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা এখন ঘরে ঘরে মানে অলরেডি চলে এসেছে, এবং প্রত্যেকটি যদি ঘরে আমরা একবার সার্চ করি বা আমরা যদি সেটার ক্যালকুলেশন করি বা দেখি, সেটা কিন্তু প্রত্যেকটি ঘরে একজন করে এই রোগী পেশেন্ট থাকে। তা আমরা দেখা যাচ্ছে যে আমরা আগে জানতাম যে 50 আপ হলেই আমার মানে ডায়াবেটিসের একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে, কিন্তু এখন দেখা যাচ্ছে কম বয়সীও এই রোগে আক্রান্ত হচ্ছে। এটা আপনি কি বলবেন, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, না অন্য কোনো পলিউশন? হ্যাঁ দেখুন, এটা কিন্তু মেইনলি লাইফস্টাইল রিলেটেড হচ্ছে, মানে আমাদের বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের যে মানসিক চাপ, এইটা জেনারেলি কি হয়, আগে কিন্তু এত রকম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এসব কিছু ছিল না, ঠিক আছে। মানুষের রোগটা হতো কখন, বেশি বয়সে কেন হতো, তখন তাদের একটা ব্যাপার ছিল যে মানসিক চাপ থাকতো, তার পাশাপাশি কি হচ্ছে, বয়সের সাথে সাথে মানুষের কর্মক্ষমতা কমছে,
সেক্ষেত্রে হয়তো প্যানক্রিয়াসেরও মানে কর্মক্ষমতা কম ছিল, সেই জন্য হয়তো প্রবলেমটা আসছিল। হ্যাঁ, এবং আগেও কিন্তু মানুষের খাদ্য খাবারের কোয়ালিটি ভালো ছিল, কিন্তু মানুষ কিন্তু তখন আরও বেশি খাওয়া দাওয়া করতো, কিন্তু ঘরোয়া খাবার, এই বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো খেতো না। তারপরে মদের নেশা আগে এতটা ছিল না যেটা আজকালকার রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলের মধ্যে খাদ্য খাবারের ধরনটা আজকাল কিন্তু খুব খারাপ হয়ে গেছে। এতে কি হচ্ছে, প্যানক্রিয়াসটা নষ্ট হচ্ছে, প্যানক্রিয়াসের ক্ষমতা কমছে, প্যানক্রিয়াসের ক্ষমতা কমার সাথে সাথে ইনসুলিন কম তৈরি হচ্ছে, এবং দেখা যাচ্ছে এই রোগটা অত মানে 40-45-এ না গিয়ে তার আগেও কিন্তু অনেকের এই রোগটা চলে আসছে। একদম, আমরা জানবো এই বিষয়ে আরো অনেক কিছু। ডাক্তারবাবুর কাছে আমাদের জিজ্ঞাসা রয়েছে। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি ইংল্যান্ড থেকে বলছি। আচ্ছা বলুন, সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে মাথার চুল পড়ে যাচ্ছে প্রচুর। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 28 বছর। 28 বছর। আপনার এমনি শারীরিক আর কোনো সমস্যা আছে? গ্যাস অম্বলের সমস্যা আছে। গ্যাস অম্বল কতদিন ধরে হয়েছে এটা? এটা 3 মাস হয়ে গেল। চুল পড়াটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি যে আপনার পটি ক্লিয়ার হয়? না না। আচ্ছা, আর এমনি কোনো সিগারেটের নেশা আছে আপনার? না 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 না। নেই। রাতে ঘুমটা কেমন হয়? ঘুম হয়, খুব একটা বেশিও হয় না। আচ্ছা, মানে সাউন্ড স্লিপ হয় নাকি ভেঙে যায় বারে বারে? না, ভেঙে যায়। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। শুনুন আপনি। দেখুন, এই যে মাথার যে চুল পড়ে যাচ্ছে, এগুলোর অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে প্রথম যে কারণটা, যে আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে চুল ঠিক রাখার জন্য যেই প্রোটিন দরকার, যেই ভিটামিনস দরকার, সেগুলো পাচ্ছে তো? যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে আপনি যতই খাদ্য খাবার ভালো কোয়ালিটির খান না কেন, মানে যদি আপনি ধরুন ভালো ভিটামিনস খাচ্ছেন, মিনারেলস খাচ্ছেন, প্রোটিন খাচ্ছেন, কিন্তু শরীরে কিন্তু লাগবে না। পেটের গন্ডগোল হলে এই পুষ্টিটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায় পায়খানার মাধ্যমে। যখন ওরকম কন্ডিশন থাকবে তখন কিন্তু চুল পড়তে পারে, এটা একটা কারণ। আবার যদি চুল আপনি ঠিকমতো পরিষ্কার না রাখেন, মাথায় খুব বেশি খুশকি হয়, মাথায় খুব বেশি তেল জমছে যেখান থেকে নোংরাগুলো গিয়ে আটকে থাকতে পারে, তখনও কিন্তু আপনার এই চুলটা পড়া শুরু করে দেবে। আবার অনেক সময় কি হয়, মাথার যে তালুটা সেটা ড্যামেজ হয়, কীরকম, যে সেখানে ব্লাড সার্কুলেশনটা কম হতে থাকে, ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না। যখন আপনার ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে না, তখন কিন্তু আপনার একটা ব্যাপার হবে যে আপনার চুলের মধ্যে সেটার কিন্তু এফেক্ট হবে। কি হবে, চুলের গোড়াগুলো নষ্ট হবে, কারণ সেখানে তো যখনই ব্লাড সার্কুলেশন ভালো হবে না, সেখানে পুষ্টি কিন্তু পাচ্ছে না, তাহলে সেটা কিন্তু চুল আপনার ড্যামেজ হবে, চুল পড়তে থাকবে। আর একটা টাইম এমন আসে যে চুলের গোড়াগুলো পুরো মরে যায় এবং সেখান থেকে সারা জীবনে আর চুল উঠবে না। এর ট্রিটমেন্ট আছে। আপনার যখন এই প্রবলেমটা হয়েছে, সেটা ইন্টারনাল কিছু কারণ আছে, তার জন্য হয়েছে। ভেতরে আপনার কিছু সমস্যা আছে, যে আলোচনাগুলো করছিলাম, তাহলে ভেতরের সমস্যাটা সারানোর জন্য এনবিপিতে আপনার আসতে হবে। এসে ট্রিটমেন্ট নিলে এটা ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি কিছু আমাদের কিন্তু নতুন ট্রিটমেন্ট এসছে স্কিনের, যেগুলো লা এলিগেন্স, যে আমাদের যে ব্র্যান্ডটা এনবিপির, সেখানে পাবেন, একই ছাদের নিচে পেয়ে যাবেন দুটোই। সেই ট্রিটমেন্টের মাধ্যমে কি হবে, আপনার যে স্ক্যাল্প আছে, মানে তালু আছে, তার রক্ত চলাচলের ব্যাপারটাকে ঠিক করবে, মানে ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করবে। তার পাশাপাশি যদি ওখানে দেখা যাচ্ছে খুশকিটা বেশি আছে, সেই খুশকিটাকে কিন্তু ও কমিয়ে দেবে। এবং তার সাথে সাথে কি করবে, ও আপনার বাইরে থেকে কিছু নিউট্রিশন খাদ্য খাবার কিন্তু আপনার চুলের গোড়ায় গোড়ায় অল্প অল্প করে পাঠানো হবে, যাতে সেখান থেকে আবার নতুন চুল উঠতে পারে, বা যেই চুলগুলো আছে সেই চুলগুলো যাতে মজবুত হয়, চুলের গোড়াগুলো মজবুত হয়, চুলের স্ক্যাল্পটা যাতে শক্ত হয়, যাতে চুল উঠে না আসতে পারে। তো এইভাবে যদি আপনি ট্রিটমেন্ট চান, তাহলে এনবিপিতে একবার ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। একদম, আপনারা তো জানেন যে এনবিপিতে যেমন বিভিন্ন রোগের চিকিৎসা, তার সময় কিন্তু সেখানে একটা আলাদা একটা ডিভিশন আছে বা ডিপার্টমেন্ট রয়েছে অ্যাস্থেটিক্স, যেখানে কিন্তু সেখানে স্কিনের ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে সব রকম সৌন্দর্য ধরে রাখা বা সৌন্দর্যকে কিভাবে আরও বৃদ্ধি করা যায় বা কিভাবে ত্বককে উজ্জ্বল রাখা যায়, সব কিছু কিন্তু সেখানে কিন্তু ট্রিটমেন্ট হয়। আপনারা সেই যোগাযোগ করুন, তার কারণ এখানে কিন্তু এই ডিপার্টমেন্টটি কিন্তু রয়েছে, যেখানে সব রকম চিকিৎসার কিন্তু
আপনারা পাচ্ছেন। মানে কি বলবো, পায়ের নখ থেকে চুল পর্যন্ত, মাথার চুল পর্যন্ত আপনারা সব রকম ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছেন এনবিপিতে। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই দুটি ফোন নাম্বার রাখতে হবে, নোট করে রাখতে হবে এবং আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট করে। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু আপনারা জানেন যে যেই ডক্টররা রয়েছেন এবং ভীষণভাবে তারা কিভাবে একটা অক্লান্ত পরিশ্রম এবং তাদের মেধা শিক্ষা দিয়ে তারা কিন্তু মানুষকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিচ্ছেন। ভালো রাখার বা সুস্থ রাখার যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু প্রপার ওয়েতে তারা কাজ করছেন। এবং তাদের আমি শিডিউলটা একটু জানিয়ে দিচ্ছি, তাদের কোথায় কখন পাবেন এই ডক্টরদের। আপনাদের আমি সেই বলে দিচ্ছি। মেচেদাতে পাচ্ছেন অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন এবং আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। শিলিগুড়িতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। খড়গপুরে উপস্থিত থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন এবং গৌহাটিতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং জামশেদপুরেও ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন 31 তারিখ, আজকে কিন্তু উপস্থিত ছিলেন ডিব্রুগড়ে। এবং ঝাড়গ্রাম 31 তারিখ আজকেই ছিলেন ডক্টর এ হালদার উপস্থিত ছিলেন। পুরুলিয়াতে আপনারা ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন 3 তারিখ পাচ্ছেন, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে কিন্তু বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। ক্যানিংয়ে থাকছেন ডক্টর আরদে থাকছেন। আসানসোলে থাকছেন 5/4, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টর থাকছেন। এছাড়া কিন্তু আপনারা 5/4 কিন্তু আবার বর্ধমানে পাচ্ছেন, সেখানেও কিন্তু ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন। কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, তিনি কিন্তু 5/4/25 অর্থাৎ 5 তারিখে উপস্থিত থাকছেন কাকদ্বীপে। আপনারা জানেন গঙ্গাসাগর শিফট করে কিন্তু কাকদ্বীপ হয়েছে, সেখানে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এবং বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। মালদহে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল এবং কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন এবং দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল এবং বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী। 6/4/25 অর্থাৎ 6 তারিখে আপনারা ডক্টর ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। বোলপুরে থাকছেন এবং রায়গঞ্জে থাকছেন 7/4/25 রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন এবং দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন দিল্লিতে, সেটা কিন্তু 7/4/25 এপ্রিল মাসের 7 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু থাকছেন হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং শিলচরেও কিন্তু ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন। আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি কিন্তু আপনারা এক্সপার্ট ডক্টরদের পেয়ে যাচ্ছেন এনবিপির। এছাড়া কিন্তু কলকাতার মধ্যে হাতিবাগানে আপনারা পাচ্ছেন, উত্তর কলকাতার হাতিবাগানে এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন এবং খিদিরপুর এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবং বেলুড়ে বন্ধুরা পাচ্ছেন এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে, সেখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার উপস্থিত থাকেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। হেল্পিং নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পারছেন আপনার বাড়ি থেকে চেম্বার কত দূরে না কাছে এবং কোনটা আসলে আপনার সুবিধা হবে, ভালো হবে, সেটা কিন্তু জানার জন্য অবশ্যই দুটি নাম্বার কিন্তু ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেই চিকিৎসালয়ের প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, খবর নয় কি। আচ্ছা বলুন, কি সমস্যা বলুন। আমার বয়স হচ্ছে 32। বলুন সমস্যা হচ্ছে আমার গ্যাস, প্রচুর পরিমাণ গ্যাস হচ্ছে, যাই কিছু খাই পুরো মানে গ্যাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই ব্যাপারটা? 2 মাস মতো হয়েছে। 2 মাস যাবত আপনি এই প্রবলেমটাই ভুগছেন? মানে যতক্ষণ ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পর আবার যে হ্যাঁ, আপনার খাওয়া দাওয়ার কি একটু রিচ হয় নাকি হালকা? বাড়ির খাবার খাওয়া হয়। আচ্ছা, তেল মশলা কি একটু বেশি না কম? তেল মশলা কি একটু বেশি হয় না কমই হয়? ওই বাড়ি যেমন রান্না হয় ওইরকমই খাওয়া হয়। আর আচ্ছা আচ্ছা, আর আপনার পটি কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ পটি ক্লিয়ার হয়। রাতে ঘুম কেমন হচ্ছে? ঘুম ভালোই হয়, ঘুম মাঝে মধ্যে ভেঙে যায়, মানে আচমকা।
কিন্তু ঘুম হয়। ঘুমটা ঠিকঠাক হচ্ছে। দেখুন, আর খাবারের টাইমটা একবার বলুন আমায়। খাবারের টাইমটাই একটু এদিক ওদিক হয়, কেননা কাজের ক্ষেত্রে তো। হ্যাঁ, আচ্ছা আপনি শুনুন, এবার আমি বলছি। আপনি শুনুন টেলিভিশনে। দেখুন, আপনার যে প্রবলেমটা, তার মধ্যে আমি অনেকগুলো প্রশ্ন করলাম, মোটামুটি সবই আপনার ঠিক আছে। শুধু আপনার একটাই যেটা বুঝতে পারছি যে গ্যাস অম্বল হচ্ছে দুটো কারণে হতে পারে। যেই খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে কিছু খাবারে হয় অনেকের গ্যাস হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাসিডিটি, হচ্ছে যে খাবারের ধরন। মানে ধরুন, আপনি যদি দেখা যাচ্ছে খুব মাছ, মাংস, ডিম এই ধরনের খাবারগুলো বেশি খান এবং শাক সবজি ফলমূল একেবারেই কম খান, তাহলে অ্যাসিডিটিটা বাড়তে পারে শরীরের মধ্যে। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন খাবার দাবার খাচ্ছেন তার সাথে সাথে যদি জল খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার বদহজম হতে পারে বা খাওয়া হজম না হতে পারে, সেখান থেকে গ্যাস সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার খাবারের মধ্যে টাইমিংটা, ধরুন খুব বেলাতে খাচ্ছেন, মানে খাওয়ার নিয়ম হচ্ছে দুপুরের ভাতের খাওয়ার 1টা নাগাদ, আর বিকেল রাত্রের ভাত খাওয়াটা যত তাড়াতাড়ি পারবেন সূর্য অস্ত যাওয়ার ততটা, মানে 7টা 8টায় যে যত তাড়াতাড়ি খেতে পারবে তত ভালো। এবার যেহেতু আপনার সমস্যা রয়েছে, এখন একটা কাজ করুন। প্রথমত কি করবেন, ঠিক 12টা থেকে 1টার মধ্যে দুপুরে খাদ্য খাওয়াটা খাবেন, 8টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নেবেন। রুটি খেলে হয়তো অনেকের অ্যাসিডিটি হয়, কারণ ওখানে গ্লুটেন বলে একটা প্রোটিন থাকে যেটা হজম হতে চায় না অনেকের। তাহলে রুটিটা অ্যাভয়েড করতে হবে। সবচেয়ে ভালো, আপনি আপনার যদি শারীরিক অন্য কোনো সমস্যা না থাকে তাহলে দুবেলাই ভাত খাবেন, ঠিক আছে, আন্দাজ মতো, যাতে অতিরিক্ত মাত্রায় না হয়ে যায়। রাত্রের খাওয়াটা দুপুরের খাওয়ার থেকে একটু হালকা রাখতে হবে, তাহলে হজমটা ভালো হবে। দুপুরের খাওয়াটা কখন করবেন, 1টায়। খাবার ঠিক আধ ঘন্টা আগে জল খাবেন, আবার খাবার আধ ঘন্টা পরে জল খাবেন। এই মাঝখানে কিন্তু একদম জল খাবেন না। এইভাবে মেনটেন করুন। আর বলছি যেটা, মাছ মাংস ডিম তো খাবেন, তার সাথে সাথে কিন্তু শাক সবজি ফলমূলও রাখতে হবে। তো এইভাবে মেনটেন করুন। চায়ের মধ্যে দুধ দিয়ে খাবেন না, দুধ চা খাবেন না, আর চিনি দিয়ে খাবেন না। লাল চা খান, চিনি ছাড়া খান, তাতে গুড় দিন, গুড় ভালো না হলে শুধু চা খাবেন। যেটা আপনার সুবিধা হয়, যেটা ভালো লাগে সেটাই করবেন। এইভাবে করুন। আর রাত্রে ঘুমটা একটু সাউন্ড স্লিপ যাতে হয়, সেটা মোটামুটি আপনার হচ্ছে। এভাবে মেনটেন করুন। আর জল খান 2.5 লিটার। ঘুম থেকে উঠে ফার্স্ট হালকা গরম জল খাবেন, রাত্রে শুতে যাওয়ার সময় হালকা গরম জল খাবেন। মাঝখানে নর্মাল জল যতটুকু আপনি যদি পারেন গরম করে খাবেন, যদি না পারেন নর্মাল জল খাবেন। এভাবে মেনটেন করুন, আশা করছি ভালো হয়ে যাবেন। যদি দেখছেন এতে হচ্ছে না 10-15 দিন করেও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে বুঝতে হবে ভেতরে লিভারের কোনো ফাংশনে প্রবলেম হচ্ছে, যেখান থেকে এই সমস্যাগুলো আসছে। তাহলে আমরা লিভারের ট্রিটমেন্ট করলে ওটা ঠিক হয়ে যাবে। একদম। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বা এই ক্লিনিকে বা এই প্রতিষ্ঠানে বা এই চিকিৎসালয়ে মানুষ এসে কতটা উপকৃত হয়েছেন। আসুন আমরা তারই ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরি এবং দেখুন তাদের নির্মল হাসি, তাদের উচ্ছ্বসিত এবং আনন্দিত মন নিয়ে তারা কিন্তু শেয়ার করছেন আপনাদের কাছে। তারপরে আবার আমরা ফিরে আসবো। স্যার, আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে। হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে।
বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই, আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল। আচ্ছা। যা চিকিৎসা করেছি, কিন্তু অনেক। কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। হ্যাঁ। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল। আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন? পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই, তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান, হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ 24 পরগনায়, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা। আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন? ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ।
আপনারা তো অবশ্যই দেখলেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে কতটাই তারা খুশি এবং তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিলেন। এরকম আমরা ছোটোখাটো কিছু এক্সাম্পল আমরা তুলে ধরি, এরকম 2-3টে 4টে, তখন সময়ের অভাবের জন্য আমরা 2-3টে 4টে আপনাদের কাছে পৌঁছে দিই। এই রকমই কিন্তু অসংখ্য মানুষের আশা এবং তারা দূর দূর প্রান্ত থেকে আসছেন, কাছে দূরের বন্ধুরা এসে মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন এনবিপিতে এসে, এবং প্রত্যেকটি ডক্টর কিন্তু সেইভাবে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মেধা, শিক্ষা এবং কোয়ালিটি, যোগ্যতা সব কিছু মিলেমিশে উজাড় করে তারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন এবং ভীষণ ভালো আছেন। সবচেয়ে বড় কথা, তারা সুস্থ সবল জীবন ফিরে পেয়ে তারা কতটাই খুশির আমেজে রয়েছেন। অবশ্যই সেটাই আপনাদের কাছে আমরা তুলে ধরি। এইভাবে প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের এরকমভাবে আমরা একটা বিরতির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই এবং ভীষণ ভালো আছে মানুষ। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন 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 হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। নমস্কার, আমি মেঘনা থেকে বলছিলাম। মেছেদা থেকে, কি সমস্যাটা বলুন? ম্যাডাম, সমস্যা বলতে না, আমার ওই গরমকালে খুব মাথার যন্ত্রণা হয়। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা আমার 6 মাস ধরে হচ্ছে। ঠিক গরমটা মানে যাবে, শীতটা পড়বে, এরকম সময়টাতেই হয়। হুম হুম হুম, বুঝতে পেরেছি। ওয়েদার চেঞ্জ যখন হয় তখন বেশি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মাথা যন্ত্রণা করলে তখন কিরকম মনে হয়? কি মানে এরকম ব্যাপার আছে যে অন্ধকার ভালো লাগে বা কিছু, বা গা গোলাচ্ছে, বমি লাগে, ওরকম হয় নাকি নর্মাল মাথা ব্যথা হয় তারপরে আবার আস্তে আস্তে যখন ওয়েদারটা ঠিক হয় আবার ঠিক হয়ে যায়? না, ওই রকম না, মাথার মাঝখানটা খালি দপদপ করে। মাথার মাঝখানে? হ্যাঁ। ওটা কি রোদে বেরালে বেশি হয় না এমনিতেই থাকে? না, ওই ওয়েদার চেঞ্জের সাথেই এটা হয়। আচ্ছা, আপনার ঠান্ডা লাগার ধাত আছে? হ্যাঁ, ঠান্ডা লাগার একটু ধাত আছে। আচ্ছা, মানে সারা বছর আমার সর্দিটা লেগেই থাকে। শুনতে থাকুন, আমি বলছি। ঠিক আছে, আপনি টিভিতে দেখুন, শুনুন। দেখবেন এই যাদের সর্দি লাগার ধাত আছে বা একটু অল্পতেই খুব ঠান্ডা লেগে যায়, তাদের কিন্তু দেখবেন সাইনাসের প্রবলেম হয়। এটা কিন্তু একটা সাইনাসের প্রবলেম। এই যে কপালের এই দুই দিকটা ব্যথা হবে, এখানে ব্যথা হবে, আর অনেক সময় মাথার ওপর দিকেও ব্যথা থাকে, ওটা পরে। অ্যাকচুয়ালি মেন জায়গা হচ্ছে, পয়েন্টসগুলো হচ্ছে এই যে এই জায়গাগুলোতে সাইনাস পয়েন্টস। এখানে কিন্তু কফটা গিয়ে জমে, শ্লেষ্মাটা জমে, এবং যখন শ্লেষ্মাটা জমে অটোমেটিক সে সময় ব্যথা হয়। আরও বেশি ব্যথা হয় যখন দেখা যাচ্ছে এই যে ওয়েদার চেঞ্জ হলে কি হয়, একটা মানে হাওয়া দেয়, এবং এটা কি বলছে আমাদের কফ প্রকৃতি, এবং কফ প্রকৃতিটা যখন মানুষের হয় তখন কিন্তু ঠান্ডা লাগার ধাতটা বেশি থাকে তাদের মধ্যে। এবং যখনই এই সিজনটা চেঞ্জ হয় তখন একটা ঠান্ডা হাওয়া কিন্তু তখন ওয়েদারের মধ্যে থাকে, আর তার জন্য এইসব জায়গাগুলো কিন্তু এফেক্ট করে, যেহেতু নাক দিয়ে আমাদের হাওয়াটা ঢুকতে পারে, আর তখন ব্যথা হয়। আর তার সাথে সাথে আরেকটা টাইমে হয় যখন আমরা অতিরিক্ত রোদের মধ্যে যাই যদি, এবং দেখা যাচ্ছে খুব বেশি পরিশ্রম করে ফেলছি, তাহলেও দেখবেন টনটন করে ব্যথাগুলো করছে। এটাকে কিন্তু ঠিক করা যাবে। আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, শুধু মেডিসিন দ্বারা নয়। এনবিপিতে কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে, যেটা পঞ্চকর্মা থেরাপি, নাস্যাম বলে একটা পঞ্চকর্মা থেরাপি হয়। সেটা যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে আস্তে আস্তে ওই যে কফ জমে থাকার জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে, এবং মেডিসিন যেটা দেওয়া হবে সেগুলো খেলে আর এই কিন্তু ঠান্ডা লাগার ব্যাপারটা বাড়বে না, আর আপনার এই সমস্যাটাও কিন্তু পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। একদম, সেটা আপনারা জানেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বিভিন্ন রোগের যেমন চিকিৎসা, তার সাথে পঞ্চকর্ম থেরাপি, মেডিটেশন থেকে শুরু করে স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন। তার জন্য অবশ্যই আপনাদের 2টি নাম্বার নোট করে রাখতে হবে। টিভি স্ক্রিনে যে 2টি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এবং অ্যাপয়েন্টমেন্ট করে আপনাদের চলে আসতে হবে। তখন রোগগুলোকে নিয়ে প্লিজ বসে থাকবেন না, রোগগুলো পুষবেন না, শরীরে আরও আরেকটা রোগের আবার তৈরি হবে, এই যে আরও সমস্যা তৈরি হবে,
তার থেকে আগে থেকে যদি আমরা, তখন আমাদের এই অনুষ্ঠানটি অনেকটাই কিন্তু অ্যাওয়ারনেস, একেবারে সচেতন করার অনুষ্ঠান, যেটার মাধ্যমে আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা জানতে পাচ্ছেন। ডাক্তারবাবুরা এত সুন্দরভাবে অ্যানালিসিস করে দেন, বিশ্লেষণ করে দেন, তারপরে আপনাদের কিন্তু সেটাও কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে এই যে বিশ্লেষণ করার পরে সেটা কি হতে পারে, বা রোগটা আপনি আগে থেকে জেনে যাচ্ছেন যে এই রোগের সিমটমগুলো আপনার শরীরে আসছে এবং ফিল করছেন, এবং আগে থেকে আপনি একটা প্রিকশন নিচ্ছেন, আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন যে তাহলে আমার মনে হয় এক্ষুনি আমার সেখানে যেতে হবে, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে একটা ট্রিটমেন্টের মাধ্যমে একদম সুস্থ জীবন লিড করতে হবে। তার জন্য কিন্তু 2টি ফোন নাম্বার রয়েছে, আপনাদের যোগাযোগ করে চলে আসতে হবে অ্যাপয়েন্টমেন্ট করে। ডাক্তারবাবু, যেটা নিয়ে আজকের আমাদের আলোচনা, যে এটা ডায়াবেটিস বা সুগার, এটাও একটা আমাদের খুব মানে একটা রোগটি সম্পর্কে আমরা অনেকটাই জানলাম, তার সিমটম, তার চিকিৎসা। আমার কাছে একটা জিজ্ঞাসা রয়েছে যে এই যে মাতৃত্ব থাকাকালীন কোনো পেশেন্ট মা, হ্যাঁ, তার সে যখন ওই রোগে পেশেন্ট হয়ে আছে বা আক্রান্ত হয়ে রয়েছে, তার নিউবর্ন বেবির ক্ষেত্রে কতটা এফেক্ট ফেলতে পারে বা কি হতে পারে আমি জানবো। হ্যাঁ, দেখুন, একটা জিনিস আমরা শুনি যে জেনেটিক। এবার জেনেটিক ব্যাপারটা কি, কোন প্রত্যেকটা আমাদের শরীরে বিভিন্ন জিন আছে, সেই এক একটা জিন এক একটা যে কোনো একটা মানে কারণের জন্য কিন্তু রেসপন্সিবল, ঠিক আছে। অনেকে বলে যে জেনেটিক আছে, আমার বাবা কাকাদের মাথায় টাক, তাহলে আমারও হতে পারে, অবশ্যই চান্সেস থাকবে। অনেকের হার্টের সমস্যা, সেটাও জেনেটিক হতে পারে। তেমনি কিন্তু এই ডায়াবেটিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে জেনেটিক হয়। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে মায়েদের যখন গর্ভাবস্থায় থাকে তখন কিন্তু চলে আসে এই ডায়াবেটিসটা। এবার ডায়াবেটিসটা এসে কিন্তু ইনস্ট্যান্ট, তখন কিন্তু কি করা হয়, এমার্জেন্সি মেডিসিন দিয়ে সুগারের জন্য ইনজেকশন করে সেটাকে কন্ট্রোলে করা হয়। এবার বাচ্চাটার হবেই কোনো কথা নেই, কিন্তু হওয়ার চান্সেসও থাকে। আমরা অনেক সময় দেখেছি যে অনেক বাচ্চার কিন্তু জন্মানোর পরেও সুগার তৈরি হয়, বা টাইপ 1 ডায়াবেটিস যেটা হয় সেটা ছোটদের ক্ষেত্রেই কিন্তু দেখা যায়। তো এই যে ব্যাপারটা, এটা যে হবেই কোনো গ্যারান্টেড না, কিন্তু হওয়ার চান্সেস কিন্তু থাকে। তার জন্যই মায়েদের কিন্তু একটু মেনটেন করা উচিত প্রেগনেন্সির সময়, বা প্রেগনেন্সি প্ল্যানিং যখন করে তখন থেকেই কিন্তু সচেতন থাকা উচিত খাদ্য খাবারের ব্যাপারে, লাইফস্টাইলের ব্যাপারে। আর তা না হলে অনেক সময় অনেক সমস্যার দিকে কিন্তু যেতে হতে পারে। একদম। আমরা আরেকটু জিজ্ঞাসা আমার খুব ভীষণ আজকে তো মানে রাখতে ইচ্ছা করছে, যেটা হলো ডাক্তারবাবু, এই যে যারা ডায়াবেটিসের পেশেন্ট বা সুগারের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি আরও কোন রোগকে আমন্ত্রণ জানাচ্ছে, মানে এই রোগটিকে যদি আমরা শরীরের মধ্যে রেখে দিই বা যদি আমরা আক্রান্ত হই, আরও কোন কোন রোগ আমাদের শরীরে আসতে পারে? দেখুন, সবচেয়ে যেগুলো খুব অ্যাডভান্স যখন হয় ব্যাপারটা, তখন কিন্তু অনেকের এই রোগগুলো আসে, আর সেগুলো কিন্তু খুব মারাত্মক। একটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থেকে অতিরিক্ত সুগার রক্তে থাকার কারণে নার্ভ ড্যামেজ হয়, ঠিক আছে। এটা ঠিক কিন্তু কি বলুন তো, ওই লোহাতে জং পড়ার মতো, ঠিক আছে। আমরা বুঝতে পারি না অনেক সময়, লোহাতে দেখবেন যেখানে সব সময় জল লাগছে সেখানে কিছু হচ্ছে না, যেখানে কোনো সময় জল লেগে সেটা পড়ে রয়েছে, দেখা যাচ্ছে কিছুদিন পর সেখানে রাস্ট পড়ে যাচ্ছে, ঠিক আছে। ওটা একটা অক্সিডেশন প্রসেস হয়। যাই হোক, তো এই যে এই ব্যাপারটার জন্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে ডায়াবেটিস থেকে। তাহলে আমার কি হবে, ডায়াবেটিস যখনই হবে তাহলে আমার ওটাকে তাড়াতাড়ি সারাতে হবে। সারানো মানে হচ্ছে রোগটা যাতে আমাকে চাপা দিয়ে না রাখতে হয়। চাপা দিয়ে রাখা মানে, তার মানে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। এবং দেখবেন যারা লং টার্ম ধরে ওষুধ খাচ্ছে ডায়াবেটিসের জন্য, ইনসুলিন নিচ্ছে, তাদেরই এই রোগগুলো বেশি আসে। ডায়াবেটিক নিউরোপ্যাথি দেখবেন কি, পায়ে ব্যথা হবে, পায়ে ঝিনঝিন হতে পারে, একটা নামনেস মানে বোধ শক্তি পায়ের তালুতে, পায়ের পাতায় কম হতে পারে, ঝিরঝির লাগতে পারে, এই ব্যাপারগুলো হবে, ব্যথাও থাকতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায় ডায়াবেটিক নিউরোপ্যাথিতে। আবার আরেকটা কি হয় যে দেখা যায় যে ডায়াবেটিক ফুট কি, কোনো একটা ঘা হয়ে গেল পায়ের পাতার মধ্যে, বা কোথাও যেখানেই ঘাটা হবে, ঘাটা চট করে শোকাবে না। এবং ডায়াবেটিক ফুটটা কি, ডায়াবেটিক ফুটটা হচ্ছে পা কোনোভাবে কেটে গেল, সেটা তার জন্য এই যে দেখুন, দুটো ব্যাপার খুব সচেতন হতে হবে। আপনার ধরুন পায়ে বোধ শক্তি কম, এবার আপনি পায়ে
হাঁটাচলা করছেন, রাস্তাঘাটে যাচ্ছেন, কোনো সময় কোনো মতে ধরুন ওখানে একটা কেটে গেছে, আপনি তো বুঝতেই পারলেন না, অনেক পরে ভাবলেন বাড়িতে এসে আরে এখানে রক্ত বেরাচ্ছে কেন, তার মানে ওইখানটায় কেটে গেছে, আপনি জানেননি, কারণ আপনার যেহেতু ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে। এইবার কি হলো, কাঁটাটা এতটা কেটে গেল যে সেখানে একটা ঘা মতো সৃষ্টি হলো, এবং ঘাটা কোনো মতেই শুকাতে চাইছে না, অনেক দিন হয়ে যাচ্ছে ঘা শুকাচ্ছে না। এই যে এটা কিন্তু একটা বাজে সাইন। হতে হতে অনেকের ক্ষেত্রে ওইরকম যদি ঘা হয়, দেখা যায় সেটা পায়ে আস্তে আস্তে পচন ধরা শুরু হয়, গ্যাংরিন মতো হয়ে যায়, গন্ধ বেরায়। একটা টাইমে বলা হয়, ডাক্তাররা বলে যে তাহলে এটা পাটা অ্যাম্পিউট করে দাও, তাহলে পাটা কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে মানুষটা মরে যেতে পারে, এরকম সিচুয়েশন হয়ে যায়। তাহলে ওই সিচুয়েশন যাতে না আসে তাহলে মাথায় রাখতে হবে, খুব তাড়াতাড়ি সারাতে হবে। তৃতীয় আর একটা ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে চোখের ব্যাপার। ডায়াবেটিস থেকে চোখের রেটিনাটা নষ্ট হয়ে গিয়ে চোখের মানুষ অন্ধ হয়ে যেতে পারে, সেরকম কন্ডিশন কিন্তু হয়। আস্তে আস্তে ব্লার ভিশন হবে, মানে দেখতে পাবে না, আবছা দেখবে, তারপরে এক করতে করতে কিন্তু পুরোটা ড্যামেজও হতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। নেফ্রোপ্যাথি মানে আমাদের কিডনির সমস্যা। আমাদের ডায়াবেটিস থেকে কিন্তু কিডনি ড্যামেজ হয়, হার্টও ড্যামেজ হতে পারে, কিডনিও ড্যামেজ হয়। এটা হচ্ছে খুব সাধারণ, আমরা দেখতে পারি যখন কোনো মানুষ অনেক বছর ধরে কিডনি ডায়াবেটিসে ভুগছে, ওষুধ খাচ্ছে, ইনসুলিন নিচ্ছে, কিন্তু সারছে না, তখন কিন্তু এই রোগগুলো চলে আসে। খুব সাবধান। আর এর সমাধান কিন্তু রয়েছে আয়ুর্বেদায়। আয়ুর্বেদে এসে যদি আপনি চিকিৎসা করান, প্রথম থেকে করালে সবচেয়ে ভালো। যবেই হোক, আজকে ধরুন আপনি আমার প্রোগ্রাম শুনে আপনার মনে হলো এতদিন জানতাম না, আজকে জেনেছি, তাহলে এই যে ব্যাপারগুলো, এই রোগগুলো যাতে না আসতে পারে তার জন্য তাড়াতাড়ি এসে ট্রিটমেন্ট করান। আর যাদের অলরেডি এই রোগগুলো হয়ে গেছে তাদেরও বলবো ফেলে রাখবেন না, চলে আসুন। হয়তো আমাদের এখানে ট্রিটমেন্ট হলে আপনার পাটাকে বাঁচাতে পারবো আমরা, হয়তো চোখের দৃষ্টিটা ঠিক রাখতে পারবো, কিডনিটা হয়তো ফেল করবে না, সেরকম কন্ডিশনে আমরা আনতে রাখতে পারবো। তার জন্যই বলবো রোগটাকে পুষে রাখবেন না। যখনই এরকম কোনো সমস্যা বা যে কোনো রোগ যখনই দেখবেন যে আপনার মনে হচ্ছে ওই জিনিসটা বাড়ছে, কোনো একটা সিমটম বাড়ছে, তখনই কিন্তু ওটা চিকিৎসা করাতে হবে। আর চিকিৎসা করান এমন জায়গায় যেখানে এটাকে কিওর করা যাবে। আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু সেই সংস্থা যেখানে এলে আপনি এটার প্রপার ট্রিটমেন্ট পাবেন। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। সন্তোষ বৈদ্য বলছিলাম। বলুন কি সমস্যা? আমি ওনার ধামা থেকে। সমস্যা হচ্ছে আমার বয়স বেশি না, 18 থেকে 19 বছর এই বাড়ির, আমার চুলটা পেকে যাচ্ছে। আচ্ছা, পেটের গন্ডগোল আছে? পেটের গন্ডগোল বলতে অতটা নেই। পেট হজম হয় ঠিক মতো খাদ্য খাবার? সেটা তো বুঝতে পারছি না ডাক্তারবাবু। সেটা বলতে পারছি না না, আপনার পায়খানায় অ্যাসিড, গ্যাস, অ্যাসিড বা কনস্টিপেশন এগুলো আছে কিনা? না না না, ওগুলো তো নেই। আমি তো পেটটা, কিন্তু আমার পেট ফেপে থাকে আমি দেখি। আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, ফেপে থাকাটা মানেই তো হজম ঠিক হচ্ছে না। ঠিক আছে, কোথা থেকে বলছেন? আমি ধামা থেকে বলছি, ডায়মন্ড হারবার ধামা। আচ্ছা, ডায়মন্ড হারবারের ওদিকে আমাদের ক্লিনিক আছে, হেল্পলাইন নাম্বারে কল করুন, জেনে নিন কোনটা আপনার বাড়ির কাছে হবে। ঠিক আছে, ক্যানিং টেনিং বোধহয় আপনার কাছাকাছি হবে, ক্যানিং আছে, ওখানে কাকদ্বীপ আছে, যেটাই আপনার কাছে। হ্যাঁ, এই সব সামনের সপ্তাহতেই আমাদের ওখানে চেম্বার হবে, তো ওখানে হেল্পলাইনে বুক করে নিন একটা। এখানে কি হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনার চুলের গোড়ায় যে মেলানিন বলে একটা পদার্থ থাকে, যেটা কালো চুল করে রাখে, কালো গায়ের রং করে, ঠিক আছে, এই জিনিসটা ঘাটতি হচ্ছে। এটা কিসে থেকে ঘাটতি হয়? যদি আপনার দেখা যায় পেটের সমস্যা, কেন? লিভার থেকে। লিভার থেকে সমস্যা হলে কিন্তু এই প্রবলেমগুলো আসবে। আর লিভারের সমস্যা থাকলেই কিন্তু পেটের গন্ডগোল হয়। এই যে পেট ফেপে থাকা, তার মানে আপনার হজমটা ঠিক মতো হচ্ছে না, এই জন্যই পেটটা ফেপে থাকছে। খাবার খেলে মনে হচ্ছে পেট ভরে গেছে, আর খেতে ইচ্ছা করছে না, বা জোর করে খেলে, খাওয়া দাওয়া করলে মনে হচ্ছে না, শরীরটা ভাল লাগছে না, এগুলো হতে পারে। ঠিক আছে, তো যেটাই হোক, একদম বয়স কম, সবে 19-20 বছর বয়স, এটাকে গুরুত্ব দিন। না হলে একটা টাইমে শুধু চুল মানে পেকে যাচ্ছে তাই নয়, চুল পড়া শুরু হয়ে যাবে। এবং পেটের সমস্যা থেকে অনেকগুলো ব্যাপার হতে পারে, সেখানে দেখা যাচ্ছে হাইপার অ্যাসিডিটি হতে পারে, জিআরডি যেটাকে বলে, আবার সেখান থেকে আইবিএস হয়ে যেতে পারে, ইরিটেবল বাউল সিনড্রোম সেটা হতে পারে, অথবা দেখা যাচ্ছে পাইলস বা ফিস্চুলার মতো সমস্যা বা ফিশারের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো একটা পেট থেকে হাজারো রোগ হয়। তো
তো একটা পেটকে ঠিক করলে আপনি হাজার রোগের থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই ফেলে না রেখে অল্প বয়স, তাড়াতাড়ি চলে আসুন, সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে, যাতে কাজকর্ম করার ক্ষমতা পেটের জন্য না কমে যায়। এটা মাথায় রেখে হেল্পলাইনে একটা কল করে নিন। ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। 31 তারিখ তো শেষ, নতুন মাস আবার শুরু হচ্ছে এপ্রিল, সেটার আমি শিডিউলটা তো অবশ্যই জানিয়ে দেবো। ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মেচিদাতে পাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, গৌহাটিতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য এবং ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কাকদ্বীপে থাকছেন 5/4/25 কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, ডক্টর এস ঘোষাল থাকছেন, মালদহে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। 6 তারিখে কাকদ্বীপে থাকছেন ডক্টর ভাদুরী। এছাড়া 7/4/25 থাকছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং 7/4/25 দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং হেরিয়াতে থাকছেন 8/4/25 ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, এবং শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য 20 তারিখে থাকছেন, অর্থাৎ 12, 20 এবং 20 পরপর থাকছেন হলদিয়াতে ডক্টর এ হালদার, এবং আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, সেটা কিন্তু 20/4/25, এবং 20/4/25-এও থাকছেন শিলচরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা জানেন, সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেখানে উপস্থিত তারা থাকছেন। এবং কলকাতার মধ্যে যেটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো হাতিবাগে, উত্তর কলকাতায় হাতিবাগানে থাকছেন, সেখানে চেম্বার রয়েছে হাতিবাগান, এবং ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, এবং খিদিরপুরে থাকছে চেম্বার, এবং বেলুর এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়ি, এগুলো আপনাদের জানিয়ে দিলাম। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা জানতে পাচ্ছেন, আপনার বাড়ি থেকে কত কাছে না দূরে সেগুলো ভীষণভাবে জানার জন্য এই নাম্বার দুটি ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকে, ট্রিটমেন্ট করে থাকেন, সেই চিকিৎসালয়ে অবশ্যই প্রেসক্রিপশান এবং প্লিজ রিপোর্টগুলোকে ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে করে। তাহলে কি হয়, প্রপার ডায়াগনোসিসটাও ভালো সুন্দরভাবে হয়, এবং প্রপার ট্রিটমেন্টটাও একদম 100% দিয়ে তারা চেষ্টা করবেন আপনাকে ভালো রাখার, সুস্থ রাখার, সবল রাখার, সতেজ রাখার। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া থেকে বলুন, কি সমস্যা? আমার বাদিকে কলপেটে না প্রচন্ড ব্যথা করছে কিছুদিন ধরে। বাদিকের কলপেটে হ্যাঁ ব্যথা করছে কিছুদিন ধরে। আচ্ছা, পায়খানাটা কি পরিষ্কার হয়? না, কিছু ক্লিয়ারও সেভাবে হচ্ছে না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের, আপনি যে তলপেটে বলছেন বাদিকটা ধরে ব্যথা করছে, আমাদের ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের কোলন থাকে, ঠিক আছে? কোলনটা আমাদের কেমন থাকে, এক সাইড দিয়ে, পেটের এক সাইড দিয়ে এরকম সোজা যাবে, তারপরে এরকম যাবে, তারপরে আবার নিচের দিকে। এই বাদিকেরটায় আপনার ব্যথা করছে, কারণ হচ্ছে ওখানে কিন্তু অনেক সময় আমাদের মল জমে থাকে, হার্ড স্টুল জমে থাকে, এবং যখন জমে থাকে আস্তে আস্তে ওটা কী হয়, ফার্মেন্টেশন হয়, মানে পচা শুরু করে। এবার রেগুলার অল্প অল্প করে যদি একটু একটু করে জমতে থাকে, সেখানে পচতে থাকে, আলটিমেটলি ওখানে গ্যাস হবে। যখনই গ্যাস হবে আপনার কিন্তু ব্যথা হবে।
তো এইটা মাথায় রাখতে হবে আপনার, ঠিক আছে? তো সেই হিসাবেই বলবো যে আপনার ট্রিটমেন্টটা তাহলে কিসের করতে হবে? প্রথম কথা হচ্ছে আপনার আসতে হবে। আসলে আমরা আরও আপনার সাথে কথা বলে, আপনাকে দেখে কথা বলে আপনার পেটের একটু এক্সামিন করে বোঝা যাবে যে সত্যি আমি যেটা বলছি সেটা সেই ধরনের কিছু হয়েছে কিনা। যদি প্রয়োজন পড়ে একটা দুটো টেস্ট হয়তো করাতে হতে পারে। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই আমরা জেনে যাব যে আপনার ওই কারণেই হচ্ছে ব্যথাটা বা কী কারণে হচ্ছে, তার কিন্তু ট্রিটমেন্ট চলবে। আপনার কিন্তু ব্যথার ট্রিটমেন্টটা আমরা করাবো না, আমরা করব ধরুন আপনার ওখানে মলটা জমে থাকছে, তাহলে পায়খানাটা যাতে বেরিয়ে যায় শরীর থেকে, রেগুলার যেতে বেরায়, একদিন না ওষুধ খেলেন বেরোলো আবার দুদিন বেরোলো না, ওরকম না। ট্রিটমেন্ট চলাকালীন ওটা বেরোনো শুরু হবে, ট্রিটমেন্ট যখন বন্ধ হয়ে যাবে তখনও যাতে পায়খানাটা পরিষ্কার হয় তার আমরা ব্যবস্থা করব। যখন সেই ট্রিটমেন্টটা করা হবে আপনার দেখবেন আস্তে আস্তে কিন্তু গ্যাসের সমস্যাটা কমা শুরু করবে, এবং যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, মানে পেট ঠিক হয়ে যাবে, আপনার তখন পায়খানা ওরকম আর শক্ত হয়ে থাকতে পারবে না, অটোমেটিক পায়খানা শরীর থেকে বেরিয়ে যাবে, আপনার কিন্তু গ্যাসও হবে না। এটা একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু আপনি পেয়ে যাবেন তখন। ধন্যবাদ রাখিবু। আমরা তো মানে প্রোগ্রামে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই যে অনেক সময় দেখা যায় যে অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিন ইনজেক্ট করা হয়, আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে? দেখুন, এই যে ইনসুলিনের ট্যাবলেট খাওয়া হোক বা ইনসুলিনের ইনজেকশন দেওয়া হোক, কোনোটাতে কিন্তু রোগটা সারছে না, ঠিক আছে? সেটা কি হচ্ছে, আপনার শরীরে, যেটা আমি প্রথমে বলেছিলাম, যে ব্যক্তির শরীরে ইনসুলিন মানে বেশি চিনি যাচ্ছে গিয়ে ব্লাডে, ইনসুলিন বেশি করে বেরানোর চেষ্টা করলো প্রথম, তারপরে কি হলো, ইনসুলিন কমা মানে প্রোডাকশানই কম হলো। এই যে ধরুন যতটা প্রোডাকশান কম হলো সেই অনুযায়ী ব্লাডের রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা তখন হয় বড়ি প্রেসক্রাইব করে, অথবা অতিরিক্ত মাত্রায় হলে তখন আবার ইনসুলিন ইনজেকশন দেয়। এবার যতক্ষণ তার কাজ থাকবে সেটা ততক্ষণ অবধি সুগারটা ব্লাডে নর্মাল থাকবে, আবার যেই তার কাজ শেষ হয়ে গেল তখন কিন্তু ব্লাডে সুগার আবার বেড়ে যাবে। আমাদের সাধারণত কি বলা হয়, ভাত খাওয়ার মানে কোনো এমটি স্টমাকে একবার সুগার টেস্ট করা, আবার হচ্ছে খাবারের ঠিক 2 ঘন্টা পরে আপনার ব্লাড সুগার টেস্ট করা। 2 ঘন্টা পরে যখন করছেন তখন আপনার, তার আগেই আপনার যদি মেডিসিন নেওয়া থাকে তাহলে রিপোর্টে অটোমেটিক কমই দেখাবে, কিন্তু তাতে কিন্তু আপনার রোগটা সারলো না। আপনার রোগটা তখন সারবে যখন আপনি কোনো ইনজেকশনও নেবেন না, ওষুধও খাবেন না, কিন্তু আপনার ব্লাড সুগার টেস্ট করলে নর্মাল থাকছে, ঠিক আছে? সেটার জন্য কি করতে হবে, আপনার তাহলে আয়ুর্বেদ চিকিৎসা করতে হবে। আয়ুর্বেদে কি করবে, আপনাকে বাইরে থেকে ইনসুলিন প্রোভাইড করবে না, আপনার যে জায়গার থেকে ইনসুলিনটা বেরাচ্ছে প্যানক্রিয়াস, সেটাকে ঠিক করবে। এবং আরেকটা জিনিসকেও ঠিক করতে হবে, সেটা হচ্ছে লিভারকে। কেন, আমাদের যে চিনিটা ব্লাডে কতটা যাবে সেটা ঠিক করে লিভার। লিভার বলে দেয় যে এতটা ব্লাডে যাবে, বাদবাকিটা কি করে, ও যদি এক্সট্রা হয়ে যায় জিনিসটা সে ওর লিভারের মধ্যে রেখে দেয়, নিজের মধ্যে জমা করে রাখে। আবার যখন কোনো সময় মানুষ খাচ্ছে না, উপোস করছে, তখন ও আস্তে আস্তে ব্লাডের মধ্যে ছাড়া শুরু করে। এবার যদি লিভারের গন্ডগোল থাকে তাহলে তো ও বুঝবে না কত ছাড়তে হবে, কতটুকু রাখতে হবে, ও সবটাই হয়তো ছেড়ে দিল, অটোমেটিক বেড়ে যাবে। তার মানে প্যানক্রিয়াসটা ঠিক করতে হবে যাতে ইনসুলিনটা ঠিক মতো বেরায়, তার সাথে সাথে লিভারকে ঠিক রাখতে হবে যাতে ও নিজের কাজটা ঠিক মতো করতে পারে। তাহলেই দেখবেন আপনার কিন্তু ব্লাড সুগার সবসময় নর্মালি থাকবে। এবং কোনো দিন হয়তো একটা দেখলেন আপনার ব্লাড সুগার আজকে নর্মাল আছে, তার মানে সারা মাস যে নর্মাল আছে সেটা না, বা কোনো দিন দেখলেন হঠাৎ একটা ব্লাড সুগার বেড়ে গেছে, তার মানেই ওষুধ খেতে হবে তা না, কারণ ওটা হচ্ছে খাবার ওপরে নির্ভর করে অনেক সময়, ঠিক আছে? কখন মাপছেন, সেদিন কি খেলেন, আগের দিন কি খেয়েছেন, কটায় খেয়েছেন, সব কিছু। কারণ একটা তো লিমিট আছে যে এতটা খেলে এতক্ষণ ধরে তার এফেক্ট থাকবে। আপনি HbA1c এই টেস্টটা যখন আপনার ব্লাডের হবে তখন গড় পড়তা অ্যাপ্রক্সিমেটলি 3 মাস কতটা আপনার সুগার থাকছে ব্লাডের মধ্যে রেগুলার সেটা বোঝা যাবে। কারণ একটা ধরুন ব্লাড মানে সেল 3 মাস বেঁচে থাকে, ঠিক আছে? তার